बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমাদের গ্রুপে একটা লেখালেখি চলতেছে, দেখছেন নাকি? বিয়ে নিয়ে কোন এক ভাই তার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে। এই ভাইটা যে কে, আমি তো তার মানে বুঝতেছি যে আমি চিনি, আপনারা তো না। আব্দুল্লাহ কে? এই আব্দুল্লাহটা কে? আব্দুল্লাহ মানে স্লেভ অফ আল্লাহ, কিন্তু আমি বুঝতেছি যে আমি তাকে চিনি। মানে সে তো আমার কাছে করছে, অ্যাপ্লাই করছে ফর গ্রুপ মেম্বারশিপ। আমি তাকে গ্রুপ মেম্বার করছি অন দ্য অ্যাজাম্পশন যে আমি চাইলেই চিনতে পারবো সে কে, কিন্তু এখন তো আমি একটু কনফিউজ হয়ে গেছি সে কে। আমাদেরই একজন বুঝতেছি। যাই হোক, তো এটা নিয়ে আবার কিছু জিনিস নিয়ে মানুষের আছে, মানুষ কিছু জিনিস নিয়ে আপত্তি তুলছে। আজকে দেখলাম আরিফ আপত্তি তুলছে। অনেক সময় হয় আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আর একটা মানে ধরেন একটা মেয়ের বয়স বেশি হয়ে গেছে, এখন এই বেশি হয়তো তারই না, সবসময় তো সে দায়ী না, সেটা তার বাবা মা দায়ী, পরিবেশ দায়ী, বা যে কোনো কারণে হয়েছে। এখন সেই জন্য আমরা তাকে বিয়ের অযোগ্য মনে করবো, এটা যেমন ঠিক না। আবার বেশি শিক্ষিত হলে রিলিজিয়াস থাকে না। হ্যাঁ, বাইরে যত এক্সপোজার আসবে, বাইরে যত যাবে মানুষ, বা বাইরে দেয়ার ইজ এ পসিবিলিটি কন্টামিনেশন হবে, বা মানুষের ভিতরে অন্যান্য জিনিস ঢুকবে, পিউরিটি নষ্ট হবে, ঠিক আছে। এই জন্যই তো মেয়েদেরকে ঘরে থাকতে বলা হয়েছে বা রাখতে বলা হয়েছে আমাদেরকে। আল্লাহ রাসূলের ওয়াইফদের সম্বন্ধে আল্লাহ খুব কঠোরভাবে বলছিলেন যে তারা বাইরে যাওয়ার সম্বন্ধে তাদেরকে সাবধান করছিলেন। তো বা বাইরে বের হওয়ার ব্যাপারে এটা ঠিক যে বাইরে আউট ইন দ্য ওয়ার্ল্ড যখন যে কেউ যাবে, কন্টামিনেশন হবেই বা হইতে পারে, কিন্তু পড়াশোনা করলেই সে ইসলাম সম্মত জীবনযাপন করতে পারবে না, বা ইসলামের নর্মস থেকে তার চলে যাবে, এই ধারণাটা ঠিক না। ওনার একটা লেখায় আসছে আর কি, যিনি এইটা লিখতেছেন। যাই হোক, আমি এগুলোকে একটু ওপেন রাখি গ্রুপে। আমি মনে করি যে এগুলো আলোচনার ভিতরে অনেক কিছু বের হয়ে আসে, দুই সাইড থেকে যুক্তি প্রতিযুক্তি বের হয়ে আসে। আমরা তারপর একটা যাই আর কি, মানে রিয়েল এইটা পাই, আমরা পিকচারটা পাই। সেই জন্য আমরা এটা রাখছিলাম। যাই হোক, আজকে আমরা পড়বো অব্লিগেশন টুয়ার্ডস ওয়ানস হাজবেন্ড। গতদিন আমরা পড়ছিলাম যে একজন হাজবেন্ড প্রতি কিভাবে আপনার ওয়াইফের প্রতি কেমন কাইন্ড হওয়া উচিত, বা কিভাবে তাকে ট্রিট করা উচিত ইত্যাদি নিয়ে পড়ছিলাম। ওই দিন ছিল হাজবেন্ড তার ওয়াইফকে কিভাবে কাইন্ডনেস সহকারে ট্রিট করবেন সেটা। আজকে এক ভাই রিকোয়েস্ট করছেন যে পয়েন্টগুলো আবার বলতে, যে আমাদের যে এটা তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাগল অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড। যিনি বিয়ে করেন নাই তার স্ট্রাগল, এবং যিনি বিয়ে করছেন তার স্ট্রাগল, এই নিয়ে হচ্ছে চ্যাপ্টারটা। তো আমাদের ভাই আবার বললেন যে ওই এইটা একটু রিপিট করতে। আমরা এক পয়েন্ট আকারে কয়েকটা জিনিস বলছিলাম। সেটা ছিল, হোয়াট ইফ আই ফলো দ্য শরিয়া অ্যান্ড স্টিল ক্যানট কন্ট্রোল মাই সেক্স ড্রাইভ। আমি শরিয়া ফলো করতে চাই বা ফলো করি, শরিয়া মতো চলি, তথাপি আমি আমার যৌন স্পৃহাকে কন্ট্রোল করতে পারি না। তাইলে আমি কি করব? তাহলে উনি কয়েকটা দিছিলেন, যে শরিয়ার টেকনিক গুলো দিছিলেন, 1 2 3 4 5 6 করে 8টা দিছিলেন। এই 8টা পয়েন্ট রিপিট করার জন্য বলছেন এক ভাই। প্রথম পয়েন্টে হচ্ছে বিয়ে, ম্যারেজ। প্রথম পয়েন্ট, ম্যারেজ যখন আমরা বলি তখন একটা তো বলি, কারো যদি স্পেশাল কেস হয়, এই প্রথম প্রশ্নটার উত্তরে একটা যদি এনাফ না হয়, তাহলে শরীয়ত সম্মত হবে 2 3 4 পর্যন্ত তার ট্রাই করা উচিত। আমার প্রশ্নটার কথা মনে আছে, সাবটপিকটা, হোয়াট ইফ আই ফলো দ্য শরিয়া অ্যান্ড স্টিল ক্যানট কন্ট্রোল মাই সেক্স ড্রাইভ। এখানে এক নাম্বার পয়েন্ট হচ্ছে ম্যারেজ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডেইলি সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়ান স্পাউস। ডেইলি, এগুলো সাজেশন।
3 নাম্বারটা হচ্ছে লোয়ারিং দ্য গেজ। 4 নাম্বারটা হচ্ছে ড্রেসিং ইন মডেস্ট ক্লোথিং। এটা কিন্তু একজনের কথা বলতেছেন না, হোল সোসাইটির কথা বলতেছেন। আপনি মডেস্ট ক্লোথ, আপনি একেবারে জব্বা পরে বাইরে গিয়ে লাভ নাই যদি একজন মহিলা স্কার্ট পরে ঘুরে বেড়ায়, বুঝছেন না, যেটা আমেরিকাতে বা ইংল্যান্ডে হয়। অনেক জব্বা পড়ার লোক আছে না এখানে। আচ্ছা, তারপরটা হচ্ছে অ্যাভয়েডিং সেক্লুশন। মানে একাকী একটা স্পেসে গায়ের মাহরাম পুরুষ এবং নারী তারা একাকী থাকবে, নির্জনে থাকবে, অথবা থার্ড পার্সনের প্রেজেন্স ছাড়া থাকবে। সৌদি স্কলাররা এটাকে ড্রাইভারের বেলায় বা শোফারের বেলায়ও প্রযোজ্য মনে করেন। শোফারের সাথে একা বা ড্রাইভারের সাথে একা মেয়েদের ট্রাভেল করাটা রেস্ট্রিক্ট করা উচিত যতটুকু সম্ভব, একদম ইমার্জেন্সি বা ওইরকম সিচুয়েশন ছাড়া। তারপরে যদি ট্রাভেল করতে হয় পাবলিক প্লেসের ভিতরে, নির্জন জায়গা দিয়ে না, এবং জানলার কাচ তুলে না ট্রাভেল করাই উচিত। মানে এটা যত পাবলিক হবে তত সেফার। যেমন ধরেন আপনি যদি বাসে একজন মহিলা চড়ে এবং তার সিটটা যদি একটা একক সিট হয়, সে উত্তরা থেকে আজিমপুর আসতেছে একটা একা সিটে, বা আরেকজন মহিলার পাশে সে বসতে পারছে, এটা সেফার, কারণ এখানে কোনো নির্জনতার ব্যাপার নাই। এখানে তাকে কেউ দুইটা ইঙ্গিত বহ কথা বলতে পারবে না বা তার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারবে না। বাসের চেয়ে খারাপ হচ্ছে, মানে ওয়ার্স হচ্ছে সিএনজি ধরেন, বাট স্টিল সিএনজিটা কি, সামনের সিটে ড্রাইভার, পিছনের সিটে উনি, খোলা পাবলিকের ভিতর চলতেছে। এরকম করতে করতে ওয়ার্স্ট হচ্ছে কি, এসি গাড়ি, কাচ সব উঠানো, পারলে কালা কালা পর্দা দেওয়া আছে, ড্রাইভার আর উনি একা। এটা কিন্তু একটা সমস্যা, এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। এবং আমরা এটাও মনে রাখবো যে আমরা কোনো এক্সেপশন না। অনেকে আমরা মনে করি আমার এটা হবে না, অন্যের হয়েছে। আমি একদিন আমাদের এখানে যারা আলেমরা আসেন কথা বলতে, তাদের একজনের অফিসে গেছি। তা আমি বুঝলাম যে খুব বড় লোক মানে খুব বড় চাকরি করে কোনো একটা কর্পোরেট কোনো একটা এসে, সে একটু আলাদা করে সময় চাচ্ছে ওনার কাছে। আমার সাথে উনি অ্যাপয়েন্টমেন্ট, তো উনি আমার কাছে কাচুমাচু করে বললেন যে না ভাই, এই কয়েক মিনিট সময় ওনারে একটু আগের থেকে একটু বলছিল। আমার সমস্যা নেই কোনো, আমার তো অনেক বড় ব্যাপার, অনেকক্ষণ কথা বলতে হবে, আপনি যান সেই আসেন। তার সাথে আবার তার একটা সেক্রেটারি মার্কার লোকও আছে। তা আমার একটা ধারণা হয়েছে যে হয়তো ওই ওনারা মাদ্রাসা চালানোর চেষ্টা করতেছেন, হয়তো বড় ডোনেশন দিবেন বা এরকম কিছু। তো বছর বা 1.5 বছর পরে কোনো প্রসঙ্গে ওই কথাটা আবার উঠছে। তখন উনি বলতেছেন, আরে না আপনি জানেন না তো উনি আসছেন কেন, যে ওনার ওয়াইফ খালি কান্দে, মানে একা যাইতে আসতো ড্রাইভারের সাথে তার ড্রাইভারের প্রতি একটা মায়া পড়ে গেছে, যেটা মানে ধরেন অ্যাফেয়ারের একটা শব্দ আর কি বললাম, পরকীয়ার একটা ডিসেন্ট শব্দ বললাম, যে মায়া পড়ে গেছে। এখন সে খালি কান্দে কেন, সে এই হাজবেন্ডের বাসাও ছাড়তে চায় না, আবার ড্রাইভারের মায়াও ত্যাগ করতে পারে না। হাজবেন্ড এই প্রবলেমের সলিউশন জানতে ওই আমাদের স্কলারের কাছে আসছে। এইটা আমরা যেন এক্সেপশন মনে না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই তৈরি করছেন, দেখেই আল্লাহ এই নিয়মগুলো দিয়ে দিচ্ছেন যে আমরা যেন সেক্লুশনে একাকি আলাদা না থাকি, একাকি আলাদা না চলি, বা চললেই ফিতনা হবে। এইটার জন্যই আল্লাহ এই সিস্টেম বা এই পয়েন্টটা আসতেছে এখানে গেল। তারপর পয়েন্টটা ছিল কি, তাও যদি না পারেন, এই সব কটা আপনি করছেন, তারপরেও আপনার হয় না, বা আপনি দেখতেছেন যে, তখন কি করবেন, বা সবকটা তৌফিক আপনার হবে এমন কোনো কথা নেই। ধরেন বিয়ের তৌফিক নাই আপনার, মানে আপনি এমনই কপরদক্ষিণ যে আপনাকে কেউ বিয়ে করতেই চায় না, কথার কথা। সাহাবীদের যুগ তো এখন নাই যে লোহার আংটির বিনিময়ে বিয়ে করবে আপনারে, সেরকম মেয়েও নাই এখন দুনিয়াতে, সেরকম সাহাবীও নেই, সেরকম মেয়েও নাই। একদিকে দোষ দিয়ে লাভ নেই, তাই না? তো যাই ধরেন আপনি চাইও পারেন না ওগুলা, তখন কি বলতেছেন যে মানডে, থার্সডে, সোমবার, বৃহস্পতিবার আর আয়ামবিদ, মানে এই যে মাঝখানে 13, 14, 15 এই রোজাগুলো রাখবেন। তাতে আপনার শরীরটা বা আপনার আর্জ গুলা ন্যাচুরালি, এটা আল্লাহ তাআলা আমাকে এইভাবে বানিয়েছেন, রোজা রাখলে আমাদের এই সমস্ত আর্জ গুলো কমে আসবে। তারপরে বলছেন তাতেও হয় না, তখন কি করবেন, দাউদ আলাইহিস সালামের রোজা রাখবেন, মানে এভরি অল্টারনেট ডে রোজা রাখবেন। এই ছিল আর কি রিকমেন্ডেশন তখনকার। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের আজকের যে অংশটা, সেটা ফিরে আসি। আজকেরটা হচ্ছে হাজবেন্ডের প্রতি আপনার যেই একজন মহিলা অব্লিগেশন গুলা কি।
আমরা গতদিন পড়ছে কি টিউন করবে না? আচ্ছা দাঁড়ান, আমিই দেখি একটু দাঁড়ান। এটা কি ম্যাক্সিমাম করা? এটা একদম ম্যাক্সিমাম করে দেন, আর এইটাকে আমরা নিয়ন্ত্রণ করি। এখন দেখেন তো কেমন লাগে, কিছুটা রেগুলার মনে হয় নাকি? হ্যাঁ, একটু রেগুলার লাগছে আগে থেকে। আচ্ছা দেখি, আমরা এর আগে পড়ছি যে, তারপরেও না, আমরা এর আগে পড়ছি যে একটা অব্লিগেশন ওয়াইফের, যেটার ব্যাপারে কোনো খিলাফ নাই, সকল স্কলার একমত, সেটা হচ্ছে টু মেক হারসেলফ সেক্সুয়ালি অ্যাভেলেবল ফর দ্য হাজব্যান্ড whenever he wants। যখনই সে চাইবে তখনই নিজেকে অ্যাভেলেবল করা ফর সেক্সুয়াল রিলেশন। এইটা হচ্ছে মানে বিতর্কের ঊর্ধ্বে অব্লিগেশন। আর বাকি সে রানবে কিনা, সে বাচ্চা পালবে কিনা, সে আপনার ঘর দুয়ার ঠিক করে রাখবে কিনা, এগুলা নিয়ে অনেক খিলাফ আছে। কোন কোন স্কলার বলবেন যে না, এটা যার অবস্থা আছে তার উচিত হচ্ছে কাজের মানুষ রাখা। একজন অবস্থা সম্পন্ন মানুষ, সে যদি একজন অবস্থা সম্পন্ন ফ্যামিলির মেয়েকে বিয়ে করে আনে, যে তার বাপের বাড়িতে ইউজুয়ালি কাজ করে নাই, মানে ঘর কন্যার কাজ করে নাই, মশলা বাটে নাই বা বাটেবার, এর যদি তৌফিক থাকে, অবস্থা থাকে, তার উচিত তার জন্য একটা কাজের মানুষ রেখে দিবে। এরকম কিন্তু কথা আছে স্কলারদের। এই একটা জায়গাতে কারো কোনো বিতর্ক নাই যে তার 1 নম্বর অব্লিগেশন হচ্ছে। এখন কথা আছে, এই স্যার আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই সার্কেলেরই এক বোন তার হাজব্যান্ডের থ্রুতে আমাকে জিজ্ঞেস করাইছেন যে হোয়াট ইফ তার যদি ইফ শি ডাজন্ট ফিল লাইক হ্যাভিং সেক্স, সোজা কথা, তার যদি কোনো না থাকে, ইচ্ছা না থাকে বা বোধ না থাকে বা না থাকে, এটা আসলে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন না। এটা হাজব্যান্ড ওয়াইফের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। ধরেন কোনো কারো হয়তো থাকে, মাইগ্রেন থাকে, একটা মাথার এক ধরনের মাথার ব্যথা, দুনিয়ার সবকিছুকে তখন মনে হয় যে সবকিছু পরিত্যাজ্য, প্রচন্ড মাথার ব্যথা। এটা কোনো জানা ওষুধ নাই আর কি। টেম্পোরারি যদি আগে বুঝে খাইতে পারেন ওষুধ, তাহলে হয়তো কম হইতে পারে, কিন্তু জানা কোনো ওষুধ নাই। অর্থাৎ খাইলেন আর চলে গেল বা চলে যাবে, এরকম কোনো ওষুধ নাই। আর এটা উত্তরোত্তর খারাপ হয় বা হয়। এখন ধরেন একটা ওয়াইফের মাইগ্রেন অ্যাটাক, ওই সময় একটা হাজব্যান্ড তাকে চাচ্ছে, এটা একটা ইম্পসিবল সিচুয়েশন। এই ব্যাপারে তারা কি করবে, তারা নিজেরা আলাপ করে ঠিক করবে যে এটার ওয়ে আউট কি। এবং এই জন্যই 2, 3 আর 4 এর কথা আসছে। সে ওয়াইফ যদি বুঝে যে সে তার অব্লিগেশনটা ফুলফিল করতে পারতেছে না, she should, if she is at all a Muslima, she should open the door of another marriage for the husband. সে নিজের থেকে বলা উচিত যে আপনি একটা বিয়ে করেন। এটার মানে একটা জিনিস আমরা আগেই বলছি, বিয়ে নিয়ে যখন আমাদের কথা হয়েছে, এখানটা বই আছে, সফট কপি আছে, এই ফ্রম মনোগমি টু পলিগেমি, মানে সৌদি আরব থেকে দারুস সালামের বই আর কি। তো এখানে বলতেছেন যে আমাদের যে কটা জিনিস পলিগেমির ব্যাপারে আমাদের মাইন্ডসেটে ভুল, যে কটা জিনিস থাকে, একটা হচ্ছে যে একজন মহিলা মনে করে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করা মানে তার কোন ত্রুটি আছে, তার কোন সমস্যা আছে, থাকতে তার ভালো লাগে না হাজবেন্ডের, তার উপরে মন উঠে গেছে, এরকম একটা সেন্স আসে। মানে ওই বইটাতে ডিসকাস করতেছে। তখন উনি তারপরে নিজেই জিজ্ঞেস করতেছেন যে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে যে প্রথম বিয়েটা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাজ ইট মিন যে এটা এই জন্য করছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি কম ভালোবাসতেন, অথবা তার ভিতরে কোনো ডেফিসিয়েন্সি ছিল, অথবা তার ভিতরে কোনো ত্রুটি ছিল? এইভাবে চিন্তা করলে আমরা দেখবো যে জিনিসগুলো তা না। আল্লাহ বিধান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের চেয়ে ভালো জানেন আল্লাহ, আমাদেরকেও আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন। আমরা আমাদের সবটুকু জানি না। সেলফ আইডেন্টিটি যে কথাটা বলি আমরা, নিজেকে আইডেন্টিফাই করার যে এটা মানুষ কোনোদিন পারবে না। মানুষ কোনোদিন সেলফ আইডেন্টিটি, এই জন্য মানুষ নিজের দোষ দেখেন। আপনি দেখেন কোন মানুষ কি তার, মানে খুব কম মানুষ আছে যে নিজের দোষ দেখে। এই যে আমাদের ক্ষমতায় যারা থাকেন সারা দুনিয়াতে, ধরেন শুধু আমাদের দেশে, সারা দুনিয়াতে ক্ষমতায় যারা থাকেন, তারা যখন একটা কাজ করে যাচ্ছেন বা একটা দেশ চালায় যাচ্ছেন, তারা কিন্তু নিজের ত্রুটিগুলো দেখেন না, অন্যেরা দেখে, অন্যরা চিল্লাচিল্লি করে। তারা যখন ওই পথ থেকে সরে যান, তখন হয়তো লুকিং ব্যাক, মানে কেউ বোঝেন যে হ্যাঁ সেই ওইখানে যাচ্ছেন, এই ট্রেন্ডটাকে বন্ধ করতে হবে। ইনি আপনার না, ঠিক আছে ওই সবুজ উদ্যোগের লোক, আমি বুঝি না, ঠিক আছে।
বুঝছি কিছু আসছে কিনা। তো এইভাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে আমাদের চেয়েও বেশি চেনেন, আমাদের চেয়েও বেশি জানেন। আমরা কিন্তু আমাদের সেলফ আইডেন্টিটি নাই। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম আপনাদের সাথে, যাদের সাথে আমি অনেকদিন উঠা বসা করি তাদের কাছে আমি আগেও বলছি এই কথাটা। একটা চাইল্ড সাইকোলজি একটা বইতে একটা ইকুয়েশন ছিল। ইকুয়েশন মানে একটা এক্সপ্রেশনের একটা ইকুয়েশনের মতো দিয়ে বোঝাতে চাইছিল আর কি, মানুষের নিজেকে বোঝার ক্ষমতা পাই। তো ওইখানে বলছিল গড ইজ টু সেলফ আইডেন্টিটি সমান ম্যান ইজ টু সেলফ কনসিয়াসনেস সমান অ্যানিম্যাল ইজ টু কনসিয়াসনেস অফ অবজেক্ট। মাথার উপর দিয়ে চলে গেলে আমি আরেকটু সহজ করে বলি, আল্লাহ একমাত্র নিজেকে চেনেন, আল্লাহ নিজেকে চেনেন। মানুষ ওই আল্লাহর সাথে ওইটা যে ব্যাপারটা সেটা মানুষের বেলায় প্রযোজ্য হচ্ছে, মানুষ নিজের সম্বন্ধে কনসাস আর চেনা কিন্তু এক কথা না। কনসাস সচেতন, নিজেকে নিয়ে নিজের সম্বন্ধে সচেতন। আমরা এমনি বুঝি, আপনি যদি একটা রিক্সা থেকে পড়ে যান, ওইটাই তাকায় দেখেন যে কেউ দেখলো কিনা। এটা হলো আপনার কনসাস নিজেরই নিয়ে, বুঝছেন না? নিজেরই নিয়ে কনসাস। আপনার যে এই দুরবস্থাটা, আপনার যেটা হোঁচট খাইছেন, রিক্সাতে পড়ছেন, আপনার পায়জামা পাঞ্জাবি সব কাদায় ভরে গেছে, আপনি কিন্তু প্রথমেই তাকান যে আর কেউ দেখলো কিনা। এটা মিনিং হচ্ছে নিজের নিয়ে আপনি কনসাস যে আমার এই দুরবস্থা এটা। আর বলতেছেন যে গরু ছাগলের কথা বলতেছেন, গবাদি পশুর কথা বলতেছেন, যে তারা এমনকি নিজেদের নিয়েও কনসাস না, তারা শুধু কনসাসনেস অফ অবজেক্ট। আপনারা লাঠি নিয়ে তাড়া করলেন, সে দৌড় মারলো, বুঝছেন, কিন্তু নিজেকে নিয়ে সে কনসাস না। যাই হোক, এটা মানে জাস্ট প্রসঙ্গত আসলে বললাম। এখানে বলতে গিয়ে বলতেছেন, কতগুলো হাদিস কোট করছেন। প্রথমটা হচ্ছে there is no fitna trial greater for man than woman। মেয়েদের চেয়ে নারী বা কোট আনকোট ফিমেল, যাই হোক, তার চেয়ে বড় কোনো মানুষের মানে পুরুষের জন্য তার চেয়ে বড় কোনো ফিতনা নাই, আর কোনো ট্রায়াল নাই। এটা হচ্ছে সহিহ হাদিস, তিরমিজির হাদিস এটা। তারপরে বলতেছেন আরেকটা হাদিস, when a man invites his wife to bed, she should respond to him even if she is sitting in a camel saddle। উটের স্যাডেলের উপরে, উটের যে বসার জায়গা হয়, সেইখানেও যদি একজন মহিলা থাকে আর তার হাজবেন্ড যদি তাকে চায়, তার রেসপন্ড করা উচিত। মানে এইটা কিন্তু ইসলামের একটা ইউনিক ব্যাপার। এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি, ইসলাম মানুষের এই জিনিসটাকে যতটুকু রেসপেক্ট করে, যতটুকু স্বীকৃতি দেয়, আর কোনো দিন দুনিয়াতে এটাকে দেয়নি। বরং খ্রিস্টানিটি বা অন্যরা মানে এইসব কথা নিয়ে কথা বলতে তারা লজ্জা এবং ঘৃণা বোধ করে। তারা মনে করে যে এই খারাপ কাজটি শুধুমাত্র প্রক্রিয়েশনের জন্য দরকার, মানে বংশ বিস্তারের জন্য দরকার। যদি দরকার না হইতো তাহলে এ খ্রিস্টিয়ান উড হ্যাভ অ্যাবস্টেন ফ্রম ইট, মানে এইরকম একটা ভাব আর কি। যেই জন্য তাদের এই যে মনাস্টিসিজম আসছে, তাদের সেলিবেসি আসছে, তাদের ধর্মযাজকরা বা তাদের নানরা বিয়ে করে না। তারা মনে করে বিয়ে করে না থাকতে পারলে এটাই ক্রেডিটেড, যদি কেউ পারে। যদি অন্য কাজগুলো করে বেড়ায়, আপনাদের দেখছেনই যা এই পেপারে বা এসে যা পড়েন। ইসলাম পসিবলি দ্য অনলি রিলিজিয়ান যে বলছে যে স্পাউস, যেটা আমাদের এবং আমাদের স্পাউস ভাইস ভার্সা, দুই সেক্সের জন্য বলতেছে যে এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে, এবং এটা হচ্ছে সাকিনার জন্য আল্লাহ, মানে প্রশান্তি লাভের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, একে অপরের কাছ থেকে যেন প্রশান্তি লাভ করে, which of course means ultimately fulfillment of sexual urges and desires। তো এটা ইসলাম হচ্ছে একমাত্র দিন যে এটাকে অ্যাকনোলেজ করে, এটার ব্যবস্থা রাখছে, আর ব্যবস্থা রাখছে দেখেই এত কঠোর যে এই ব্যবস্থার বাইরে গিয়েও যে ব্যভিচার করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একজন ম্যারিড ব্যভিচারের কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড, একজন অবিবাহিত থেকে মৃত্যুদণ্ড না, লাইটার পানিশমেন্ট। কিন্তু অবিবাহিতও পানিশমেন্ট আছে। কেন? তোমার যদি পথ রাখা হয়েছে, কি পথ রাখা হয়েছে? একটা লোহার আংটির বিনিময়ে তুমি বিয়ে করতে পারো, এটা সুন্নাহ বলে। বা লোহার আংটি নাই, তার ছিল না, ওই লোকের লোহার আংটিও ছিল না, তখন কি করছে? সূরার বিনিময়, সূরা শিখাবে, এটার বিনিময়ে সে বিয়ে করছে, তাই না? এত সহজ যেটাকে করা হয়েছে, সেটার থেকে তুমি নিজেকে দূরে রেখে তুমি অবিচার ব্যবিচার করে বেড়াইবা, এই জন্য তোমার প্রচন্ড শাস্তি। ম্যারিড অ্যাডাল্টের শাস্তি মৃত্যুদণ্ড, আনম্যারিডটারও কম না কিন্তু। মানে 1 বছর নির্বাসন ছিল, বা 100 দোররা ছিল, বা ইত্যাদি ইত্যাদি ছিল। যাক, আরো হাদিস পড়ি আমরা দুই একটা, এই একই লাইনে হাদিস। ইফ এ ম্যান ইনভাইটস হিজ ওয়াইফ টু বেড and she refuses to come and he sleeps while angry, the angels curse her until the morning। একজন হাজবেন্ড তার ওয়াইফকে ডাকলো, সে গেল না, লোকটা অসন্তুষ্ট চিত্তে ঘুমাইতে গেল,
সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয় সেই মহিলাকে। এটা কিন্তু অনেকেই বোঝে না, যেমন একটু ঝগড়াঝাটি লাগছে, আমরা দেখি অনেক সময় আমাদের কাছে আসে এগুলা, ঝগড়াঝাটি লাগছে, মহিলাকে বাপের বাড়ি বসে দিচ্ছে। আমরা জিজ্ঞেস করি আপনি কি আরবিট্রেশনে গেছেন, ডিভোর্সের ইচ্ছে গেছেন? মানে না, এটা না, এমনি না, মানে এমনি মানে আপনি তো এখন ম্যারিড। আপনি যদি তার সাথে এখনো ম্যারিড থেকে থাকেন, এভরি ডে আপনি তাকে তার আল্লাহ প্রদত্ত রাইট থেকে ডিপ্রাইভ করতেছে। ডিভোর্সে যদি প্রসিডিং চলতো, বা দুই ফ্যামিলির ভিতরে হয় না আমাদের কোরআনের অনুযায়ী, যে দুই ফ্যামিলির মুরব্বী নিয়ে আরবিট্রেশন চলবে, কোন একটা ঝগড়া হয়েছে, সেটা চললে ঠিক আছে। তারা যদি বলেন যে আপাতত আপনারা আলাদা থাকেন, আমরা এটা দেখে দিতেছি এই সময়ের জন্য, 2 দিন 5 দিন 4 দিন, কিন্তু আপনি এন্ডলেসলি জাস্ট রাগ করে হাজবেন্ডের উপর রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছেন। আপনি তো এখনো ম্যারিড, তো ম্যারিড থাকলে সে এই জিনিসটা প্রত্যেক রাতে হইতে পারে না? প্রত্যেক রাতে হাজবেন্ডের মনে হইতে পারে যে আমার ওয়াইফটা আমার কাছে নাই, এবং সে আপনার উপর মনক্ষুণ্ণ হয়ে ঘুমাইতে পারে, এবং প্রত্যেক রাত্রে আপনাকে ফেরেশতারা কার্স করবে। এটা অনেক চিন্তার ব্যাপার আছে। আমরা এটা বলি সবসময়, আমাদের কাছে যখনই এইসব প্রবলেম নিয়ে আসে আমরা এটা বলি। গেল এইভাবে অনেক কটা হাদিস আছে, আমরা মানে যাই হোক, এটা আমরা এই করলাম না, আমরা আর পড়লাম না এখানে। এই ধরনের অনেক কটা আছে। আমরা পরবর্তীতে যাই গিয়ে। ইন কন্ট্রাস্ট, এটার উল্টাটা, বিপরীতটা, ইফ এ হাজব্যান্ড ইজ নট ফুললি fulfilled sexually, this will lead to many problems in the marriage. In the worst case scenario, he may be tempted to commit adultery. একজন হাজবেন্ড যদি সে যদি যে কারণে যাচ্ছি না, কারণ অনেক ধরনের হইতে পারে। কারণ হইতে পারে তাদের অনেক কটা বাচ্চা কাচ্চা আছে, কারণ হইতে পারে মহিলা সারাদিন কাজ করে, রাত্রে তার কোনো এনার্জি থাকে না, কারণ হইতে পারে মহিলার শারীরিক কোনো সমস্যা আছে, কারণ হইতে পারে হাজবেন্ডের আর্জটা বেশি, অ্যাভারেজের চেয়ে বেশি, বা অনেক কারণ হইতে পারে। কারণ যেটাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সে ফুলফিল না, সে তৃপ্ত না, সোজা বাংলা যদি আমরা বলি। ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, সে অ্যাডাল্টারিতে যেতে পারে, কমিটিং অ্যাডাল্টারি। এই দেখেন আপনারা, ওই যে মানে একটা জাস্ট ইন্টারেস্টের জন্য বলতেছি, অবিডিয়েন্ট ওয়াইফস ক্লাব, আপনারা যদি এটা দেন, মালয়েশিয়ান একটা সোসাইটি, অবিডিয়েন্ট ওয়াইফস ক্লাব। এটা তো একটু কাল্টিশ একটা ব্যাপার, কিন্তু তাদের অনেক কটা লজিক কিন্তু আপনি খণ্ডাইতে পারবেন না। এটা হচ্ছে কি, মালয়েশিয়ান একটা মহিলাদের ক্লাব বা ওয়াইফদের ক্লাব, যারা হাজবেন্ডের প্রতি অবিডিয়েন্ট থাকবে, এবং হাজবেন্ড যাতে প্রস্টিটিউট বা হোরের কাছে না যায়, জায়েজ যত কিছু টেকনিক আল্লাহ অ্যালাউ করছেন তার সবকিছু অ্যাপ্লাই করবে। সেই ব্যাপারে তারা ট্রেনিং দেয়, সেই ব্যাপারে তারা শিক্ষা দেয়, সেই ব্যাপারে তারা গ্রুমিং করে, পলিগেমিতে তারা এনকারেজ করে, তারা সেই রিলেশনগুলোকে জোড়া লাগায় দেয়। ধরেন তারা ওয়াইফদেরকে কাউন্সেলিং করে, এবং ওইখানে দেখবেন অনেক কটা ফ্যামিলির আছে 4টা করে ওয়াইফ নিয়ে ঘুরতেছে আর কি হাজবেন্ড। অবিডিয়েন্ট ওয়াইফস ক্লাব দেখবেন আর কি, সার্চ দিলেই পাবেন, মালয়েশিয়ান। শুনতে খুব খারাপ লাগতে পারে, বা অনেক সময় মনে হতে পারে যে এটা খুব র হয়ে গেল জিনিসটা, কিন্তু র হোক আর সফিস্টিকেটেড হোক, কাজটা তো একই। আপনি একটা প্রস্টিটিউটের কাছে যাইতেছেন বিকজ আপনার বাসায় ফুলফিলমেন্ট হয় না, ব্যাপারটা তো একই। আপনি র ভাবে বলেন আর ঘেক্কা বলেন, এরা একটু খোলাখুলি বলতেছে যে ইসলাম সম্মত আমাদের এই পন্থাগুলো ছিল বিফোর আমরা হারাম জিনিসে রিসোর্ট করতাম, বা হারাম জিনিসে কেউ রিসেট করে, তার আগে আমরা যেটা বলতেছি যে ইসলাম সম্মত সব স্টোন গুলো আমরা টার্ন করছি কিনা, সব পাথরগুলো উল্টাইছি কিনা। বলে না ইংরেজিতে কথা আছে না, আই লেফট নো স্টোন আনটার্ন, মানে কোনো পাথরই আমি উল্টাইতে, মানে কোনো পাথর উল্টায় না দেখতে বাদ দেয়নি। তো ইসলাম সম্মত সমস্ত চেষ্টাগুলো আমরা করছি কিনা সেটা একটা ব্যাপার। তো তারাও এটা নিয়ে ওয়ার্কশপ করে, কাউন্সিলিং করে, প্রথমত মানে ইন্ডিভিজুয়ালি ওয়াইফদের করে, আবার তারপরে পলিগামাস হইলে সেটাও সাজেস্ট করে। আপনি দেখেন অনেক জিনিসই হয়তো দুই তিনটা জিনিস হয়তো তাদের সাথে আপনার মনে হবে যে এগুলা খুব টু মাচ, বা এগুলো একটা কাল্টিশ একটা ব্যাপার, বা কিন্তু হয়তো 90% জিনিস দেখবেন যে ইসলামের শরীয়ত সম্মত ব্যাপার এবং শরীয়ত সম্মত সাজেশন তাদের। যাই হোক, if he does not do that, he may become involved in some unlawful behavior such as pornography, cyber sex, meeting women in chat rooms, or just going out of the house and being and flirting with other women. ওই পর্যায়ে যদি নাও যায়, অ্যাডাল্টারি পর্যায়ে, তাইলে এই যে জিনিসগুলো চিন্তা করার ব্যাপার আছে, এগুলো তো আমাদের ঘরে ঘরে আছে এখন। হাজবেন্ড রাইতে সারা রাত, মধ্যরাত বা 3টা পর্যন্ত কম্পিউটারে কি জানি কাজ করে, ওয়াইফ একটু লোটেক, ওয়াইফ ধরেন লোটেক, ওয়াইফ জানে না, এগুলো বুঝেও না,
হাজবেন্ড কাজ করতেছে আর আপনারা বুঝেন না কি কাজ করে? এভারেজ একটা ইয়াং ম্যান কি কাজ করে বুঝেন না আপনারা? রাত 3টা পর্যন্ত এই যে বলে দিছে এখানে, পোর্নোগ্রাফি, সাইবার সেক্স, মিটিং ওমেন ইন চ্যাটরুমে মেয়েদের সাথে কথা বলে, এগুলো কোনো ব্যাপারই নাই আজকাল, ডাইলবাগ। আর জাস্ট গোয়িং আউট অফ দ্য হাউস অ্যান্ড ফ্লার্টিং উইথ আদার ওমেন, অথবা বাইরে গিয়ে জাস্ট অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করা বলতে কি, যেখানেই যাক সে কিছু না হোক, তার একটা দোকানের আড়ঙ্গের দোকানে গিয়ে একটু সেলস গার্লের সাথে আছে না, এটা তো মানে আমরা এখন যদি মানে চোখ বুঝে থেকে মনে করি যে প্রবলেম নাই বা সব ঠিক আছে, সেটা অন্য কথা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যে মলে যান, আমরা তো সেলার হিসেবে আমরা যখন যাইতাম, আমাদের তো আর কোনো টাইম নাই, অফিস টাইম নাই, সকাল নাই, বিকাল নাই, বুঝছেন না? আমরা হয়তো সকাল 10টায় মলে গেছি, 11টায় মলে গেছি। তখন তো ওয়ার্কিং ক্লাস পিপল যারা কাজ করে তারা তো ওই সময় মলে যেতে পারতেছেন। মলগুলোর ধরেন 70-80% দেখবেন বুড়া আর বুড়ি, মানে একদম থুরথুরা বুড়ি। কেন তারা মলে যায় জানেন? ওই মানুষগুলো তাদের সাথে দুইটা কথা বলে, জাস্ট কথা বলে, আর কিছু না। তারা এত লোনলি যে তাদের সাথে কথা বলার মানুষ নাই, হয়তো ডিভোর্স বা হাজবেন্ড ছেড়ে চলে গেছে বা মারা গেছে হাজবেন্ড। মলে গেলে ধরেন একটা দোকানে কিছু কিনলে আমেরিকান সে কাউন্টারে বলবে হ্যাভ এ নাইস ডে, আপনি আজকে কেমন আছেন, এই কথার কথা বলি জাস্ট। তারপরেও একটা মানুষ তার সাথে কথা বলতেছে, এইটার জন্য সে যায় ওইখানে। এটা কিন্তু এই লাইনের না, আমি যে লাইনের কথা বলতে সেই লাইনের না। আর ইয়াং মানুষ তো যাবে এই লাইনের জন্য যাবে, এখানে গেলে দুইটা কথা, ওইখানে গেলে দুইটা হাসি, এটা খাওয়া ওইটা খাওয়া। যে রমনার বটম বলে গিয়া মাইয়াদের হাতে পান্তা ভাত মুখে দিয়ে খায় না, পয়সার বিনিময়, একই জিনিস আর কি, ঘুরে ফিরে জিনিস একই। এক্স ফ্যাক্টর আর কি, সোজা কথা। আমি এটা নিয়ে একটা লেখায় হাত দিছি, দ্য এক্স ফ্যাক্টর, ইংরেজিতে লিখতেছি যাতে একটু ওয়ার্ডার পায়। মানে আপনি এটা ওই প্যারামেট্রিক ইকুয়েশনের কথা জানেন তো সবাই, যারা ম্যাথসে ফিজিক্সে পড়াশোনা করছেন। প্যারামেট্রিক ইকুয়েশনটা কি? মানে সরাসরি ইকুয়েশন না। ধরেন এক্স টি এর সাথে সম্পৃক্ত, ওয়াই টি এর সাথে সম্পৃক্ত, সুতরাং কি হলো, এক্স আবার ওয়াই এর সাথে সম্পৃক্ত, ঘুরে সম্পৃক্ত। তাহলে আপনার কথা শুনতে ভাল লাগা, গান ভাল লাগা, হাসি ভাল লাগা, চুরির শব্দ ভাল লাগা, চোখের চাহনি ভাল লাগা, চুলের লেন্থ ভাল লাগা, এই সব হইলো এক্স ফ্যাক্টর। এইগুলো যখন ঘরে হয় না, আপনি তখন বাইরের নানা জায়গায় খুঁজেন, নাটকে খুঁজেন, সিনেমায় খুঁজেন, গানে খুঁজেন, ওই রবীন্দ্রসঙ্গীতে খুঁজেন, শিল্পকলা একাডেমিতে খুঁজেন, বই মেলায় খুঁজেন, সব জায়গায় খুঁজেন। কিন্তু আল্লাহ আপনাকে এই সমস্ত কিছু হারাম করছেন, আপনাকে বলছেন সব ঘরে খুঁজতে হবে। ঘরে খুঁজতে গিয়ে যদি একটায় না হয় দুইটা না হয় তিনটা না হয় 4টা পর্যন্ত আপনি যেতে পারেন, তথাপি আপনাকে ঘরে খুঁজতে হবে। এই কথাটা বলে গিয়ে আমি আমাদের সিস্টারদের শত্রু হয়ে গেছি, আমাদের এখানে একটা সিস্টার্স কমিউনিটির শত্রু হয়ে গেছে এই কথা বলার। ছেলেদেরকে আমি কেন বললাম না যে আপনারা, ছেলেদের তো বলতেছি, তারপরেও তার হয় না। এই যে বলতেছে এখানে, এত কিছুর পরেও তার ফুলফিলমেন্ট হয় না, তখন সে কি করবে? না হইতে পারে, আল্লাহ ভাবে বানাইছেন দেখে এইটা রাখছেন। এবং আমরা জানি যে এই ইসের থেকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুক্ত না। সহিহ হাদিসে আসছে যে উনি বাইরের থেকে আয়েশা জায়নব রাদিয়াল্লাহু আনহাকে বলছেন তাড়াতাড়ি ঘরে চলো। কেন? উনি বাইরে কিছু একটা দেখছেন যে জন্য তার উপর এফেক্ট হয়েছে। এটা হবে আমাদের, আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন। উনি যদি ইমিউন না হন, আমরা কোথাকার কোন মানে যদি স্টেপ চলে আসলাম যে আমরা ইমিউন, আমরা মোটেই ইমিউন না। তবে আমরা চেষ্টা করে যাব, এবং চেষ্টা করার পরে ওইটা হচ্ছে একটা ইসলাম সম্মত সলিউশন, এবং ওই সলিউশনটা ভেরি মাচ কনসিডার করতে হবে। যদি আপনি হারামের ভিতর থাকেন, যদি আপনি প্রস্টিটিউটের কাছে যাচ্ছেন, যদি আপনি চ্যাটরুমে যাচ্ছেন, যদি আপনি সাইবার সেক্সে যাচ্ছেন, আপনাকে প্রথমে বসে ফার্স্ট কথা বলা উচিত আপনার ওয়াইফের সাথে যে আমাদের সমস্যাটা কোথায়, চলো লেটস মানে স্পট ইট, কোথায় আমাদের সমস্যা, কেন আমাদের এরকম হচ্ছে। আচ্ছা, তারপরে বলতেছেন if he has too much God consciousness to do that, then he may reflect his displeasure in his body language towards his wife. সে যদি খুব তাকওয়া সম্পন্ন হয়, তাহলে কি হবে? দেখবেন সে মিসবিহেভ করতেছে তার ওয়াইফের সাথে। রাগ, বুঝছেন না? রাগ, রেজ যেটাকে বলি আমরা, রেজ কন্ট্রোলে রাখার একটা একেবারে মানে রেজটা, এই যে রেজটা বিকজ অফ ফ্রাস্ট্রেশন যেটাকে বলি, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনটা কিন্তু সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশনের একটা। এইটার থেকে যে রেজ আসবে, এটার একমাত্র ভেন্টিং হচ্ছে সেক্সুয়াল রিলেশন, একমাত্র ভেন্টিং। আপনি দেখবেন কত গল্প, কত উপন্যাসে দেখছেন, মানে তুম কালাম ঝগড়া হাজব্যান্ড ওয়াইফে, তারপর নেক্সট দেখাচ্ছে গল্প বা উপন্যাসে নেক্সট দেখাচ্ছে যে দুজনে চীনা বাদাম খাইতে খাইতে রিক্সায় করে হাসতে হাসতে যাইতেছে। কারণ এর ভিতর কি হয়েছে, তাদের ভিতরে একটা রিলেশন স্থাপন হয়েছে এবং তাদের রেঞ্জটা ভেন্টেড হয়ে গেছে। তখন বলতেছে যদি সে গড কনসিয়াস হয়, সে যদি, তখন দেখবেন অন্যান্য অনেক মহিলাই আমাদের কাছে বলে বা আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য বলে যে আমার হাজবেন্ড আগে এরকম ছিল না, হ্যাঁ,
এখন কথায় কথায় এই করে, কথায় কথায় রাগ করে, কথায় কথায় আপনি তো রুট কজটাতে যাচ্ছেন না। আপনারও চিন্তা করা উচিত যে আপনি এরকম ছিলেন কিনা আগে। আপনার এখন হয়তো 4টা বাচ্চা হয়েছে, আপনার একটু টায়ার্ড, বুঝছেন না, সারাদিন কাজ করছি, ঠিক আছে, এটা দুইজনের একটা সমস্যা হিসেবে আলোচনা করা উচিত ছিল যে চলো তাহলে আমরা কি করবো, তাহলে আমরা যদি এরকম এটা থেকে যদি আমাদের সমস্যা হচ্ছে দেখি, প্রথম হলো যে আমরা এই এই আমাদের দুইজনকে দিয়ে সলিউশনটা হয় কিনা। ধরেন কাজের জন্য মহিলাটা টায়ার্ড থাকে, ঠিক আছে, আমি কাজের জন্য হেল্পিং হ্যান্ড রাখলাম, অথবা কাজটা তার কমায় দিলাম, অথবা সে যেন টায়ার্ড না থাকে তার জন্য রেস্ট পিরিয়ড বের করে দিলাম। আপনি আমেরিকান লেখায় আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা লেখা দেখলাম, 60s এর কথা লিখতেছে, বলতেছে যে মানে ওয়াইফলি ডিউটি লেখাটার নাম আর কি। এই মহিলা, ওনার নাম হলো কেটলিন ফ্ল্যানাগান। উনি এই লাইনে লিখে থাকেন যে আমেরিকানরা কি হারাইছে, তাদের পারিবারিক জীবন হারাইছে, তাদের দাম্পত্য জীবন হারাইছে ইত্যাদি। তো ওইখানে দেখলাম উনি বলতেছেন যে মহিলাকে বলতেছেন যে ঘরে থাকে, তাকে বলতেছেন 2টার ভিতরে তোমার 1-2টার ভিতরে তোমার সমস্ত গৃহস্থলী কাজ শেষ করে ফেলবা, যেটুকু পারো সেটুকুই করবা, বাকিটুকুকে কাট অফ করে দিবা, বাকিটুকু করার দরকার নেই। তারপরে খাবা, খায় একটা নাইস ঘুম দিবা 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে গোসল করবা, তারপরে চুল আঁচড়াইয়া পরিপাটি হয়ে হাজব্যান্ডের জন্য রেডি হয়ে থাকবা যখন হাজব্যান্ড ঘরে আসবে। চিন্তা করেন, তারাও কিন্তু এই জিনিসগুলো বুঝতো। আজকে হয়তো কাজকর্লা দেখাই দিয়া ওয়াইফ একদিকে হাজব্যান্ড একদিকে যায়, সেটা অন্য কথা। তারাও কিন্তু এই জিনিসটা বুঝতো যে একটা দাম্পত্য সম্পর্ক ধরে রাখার একটা কি জিনিস হচ্ছে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন তারা একটা এক্সপিডিশন থেকে ফিরে আসছেন, যে তোমরা এখন মসজিদে চলো, এক্ষুনি ঘরে যাও না, কারণ আমরা যে ফিরে আসছি এই খবরটা ছড়ায় পড়বে মদিনায়। ছড়ায় পড়ার পরে লেট দেম প্রিপেয়ার দেম সেলফ, ওয়াইফরা লেট দেম বিউটিফাই দেম সেলফ, ক্লিন দেম সেলফ, প্রিপেয়ার দেম সেলফ ফর দ্য হাজবেন্ড। বুঝছেন না? এইভাবে আমরা যদি প্রথমত যদি এই সমস্যাটা যখন শুরু হবে, দেখলেন যে একটা হাজব্যান্ডের বয়স কথার কথা 38, ওয়াইফের বয়স 35, জাস্ট আমি কারো আমি চিনি না কারো, এমনি জাস্ট বলতেছি। এটা আবার মনে করেন না যার 38 আর 35 মিলে যাবে সে বাসায় গিয়ে কবে এনাম ভাই আজকে কি আমার কথা কইলো নাকি, না এটা না, আমি জানিও না। 38 আর 35 তারা বিয়ে করছেন, ধরেন ফর এক্সাম্পল একজনের 38-35 3 বছর বললাম না, একজনের 27, একজনের 30-এ করছেন। ধরেন এখন 27 থেকে 35 বছরের ভিতরে তাদের 3টা বাচ্চা হয়েছে। মুসলিম হিসাবে হয়তো তারা চাইছেন সেভাবে, আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চার জন্য কিন্তু প্রথমত হচ্ছে যে মহিলার শরীরটা তো আগের মতো নাই, মহিলার মনটাও আগের মতো নাই, মহিলার এনার্জিও আগের মতো নাই। এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। এইখানে প্রথম দিকে কি হয়, আমাদের জীবনের আরেকটু পিছনে ফিরে যাই, যখন বাচ্চারা বড় হয় 2-3-4 বছর বয়সে দেখবেন একটা মেয়ে অনেক বেশি চটপটা, সব কথা বলে ফেলতেছে, দুনিয়া কটর কটর করতেছে, ঘুরতেছে ফিরতেছে। মেয়েটা কিন্তু অনেক স্মার্টার, ছেলেটা কিন্তু একটু স্লোয়ার যদি দেখেন। এরপরে দেখবেন ছেলেটা একসময় ওভারটেক করে যাবে তাকে, তখন তার মেধা, তার কথা, তার আর্টিকুলেশন সব বেশি হবে। এবার এটা যত উপরের দিকে যায়, এটা ছেলেদেরটা অনেক দিন থাকে। যে জন্য এরশাদের সামনেও কেউ সেফ না। আমি বলি না যে এরশাদ এত বুড়া হয়েছে তো কি হয়েছে, ছেলে তো পুরুষ তো, তার সামনে কেউ সেফ না। আপনারা কাউরে পাঠাইলে মানে আমি যোগ করে বলি আর কি, কারণ এখন তার চলতেছিল তার ড্রাইভারের ছোট বোনের সাথে নাকি লেটেস্ট তার সম্পর্ক চলতেছে। এটা নিয়ে লেখালেখি হয়, আমি তো ভাই তার ঘরের ভিতরে কথা যায় না, এটা এরকম খোলা পেপারে আসে বা ইসা যেটা আছে সেটা। কেন? সে একটা পুরুষ। কিন্তু রসনের সাথে নিয়ে আপনাদের কারো এই 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 ভয়ে আছে উনি কোথায় কি করতেছেন? না, এই ভয় নাই। শি ইজ পাস্ট হার এইজ, একটা কথা, এটা কিন্তু হাদিসের কথা, কোরআনের কথা। এটা পাস্ট হার এইজ পড়ছেন না? পাস্ট হার এইজ, যখন একটা মহিলা যখন পাস্ট হার এইজ, তখন যদি সে তার খিমার বা হিজাবকে নামায় রাখে তার দোষ নাই। তাহলে পাস্ট হার, হ্যাঁ হ্যাঁ, পাস্ট হার এইজ বলে একটা কথা মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে কিন্তু কোথাও দেখবেন না লেখা আছে পাস্ট হার এইজ, কারণ কোনোদিন সেই এইজ পাস্ট হয় না। এটা বোঝার ব্যাপার আছে। এখন ধরেন তারা কথা বলতে পারেন যে আসলে বসো, আমি দেখি আমাদের কেন সমস্যাটা। তখন দেখা গেল যে ছেলেটা মানে যে আমাদের থিওরিটিক্যাল যে হাজবেন্ড, 38 বছরের হাজবেন্ড, সে কথায় কথায় মুখ ঝামটা, এটা ওইটা বলতেছে, এইটা ধুম করে এটা করতেছে, কি এটা না। আসলে ব্যাপারটা, রোগটা তো ওইখানে না, আসলে রোগটা অন্যত্র। কিন্তু সেই রোগটা কেউ আইডেন্টিফাই করতে পারছে না। মহিলা কাইন্দা শেষ, জীবনে আমার সাথে এরকম করে কথা বলে নাই। এখন আপনাদের খেয়াল করেন না যে গত 20 দিন ধরে আপনি তার সাথে 5 মিনিট সময় কাটাতে পারেন নাই, মানে আমি দোষ দিতেছি না, দেয়ার মে বি ভ্যালিড রিজনস। তখন আপনার কি চিন্তা করতে, প্রথমে এই স্ট্রাকচারের ভিতর চিন্তা করা উচিত যে এটাকে রিপেয়ার করা যায় কিনা।
আমি একটা কামের মানুষই করলাম, আমি একটা ডাক্তার দেখালাম যে আমার কোনো ভিটামিন ই আসেনি, আমি কেন অলওয়েজ ড্রাউজি ফিল করি, আমি কেন সবসময় ঘুম ঘুম লাগে, আমি টায়ার্ড টায়ার্ড ফিল করি, ইত্যাদি ইত্যাদি সব শেষ করলেন। সব শেষ, কিছুই করার নাই, ইউ শুড অপ্ট ফর দ্য সেকেন্ড ওয়াইফ, মানে কো ওয়াইফের জন্য অপ্ট করা উচিত ওই মহিলার, যদি উনি ভালো সম্পর্ক চায়, যদি উনি ইসলামিক সম্পর্ক চায়, যদি উনি ডিসেন্টি চায়, দেখবেন যে হাফ অফ দ্য প্রবলেম বা অল অফ দ্য প্রবলেম ইজ সলভ। এইভাবে আমরা মানে কাকের মতো আর কি, কাকের কথা জানেন আপনার, কাক কিছু একটা লুকাইতে গেলে নিজের চোখ বুঝে লুকায়। সে মনে করে আমি দেখলাম না, দুনিয়ার কেউ দেখলো না। তা আমি যদি চোখ বুঝে প্রিটেন্ড করি যে না, এই প্রবলেম এক্সিস্টই করে না, আমার ভিতরে এই প্রবলেম নাই, আমার ফ্যামিলিতে এই প্রবলেম হইতেই পারে না, আমার এই হাজবেন্ড মানে একেবারে মানে কি বলে ফেরেশতার মতো চরিত্র এই হাজবেন্ডের, এইটুকুর জন্য সে আমার সাথে মিসবিহেভ করবে তা না, আমি তাকে সবচেয়ে ভালো বুঝি, ইউ মে বি রং। এটাই বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকা অবস্থায় যখন আরেকজন ওয়াইফকে নিয়ে আসছেন, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো অভাবের জন্য আনেন নাই, তাকে অপছন্দ করেন দেখে আনেন নাই, তাকে দেওয়া হচ্ছে না দেখেও আনেন নাই। ইট ইজ জাস্ট এ মেইল ম্যাটার, যেটা অনেক সময় একজন ফিমেল নাও বুঝতে পারে। তার উচিত এটাকে নিয়ে পড়াশোনা করা, তার উচিত এটা নিয়ে চিন্তা করা, তার উচিত এটা নিয়ে যুদ্ধক্ষেত্র তৈরি না করে নিজের ভিতরে তাকায় দেখা এবং সংসারের ভিতরে তাকায় দেখা এবং ডিসকাস করা, কথা বলা, পক্ষ প্রতিপক্ষ না হয়ে যাওয়া চট করে, পক্ষ প্রতিপক্ষ চট করে বাপের বাড়ি গিয়ে রাগ করে যে আমার সাথে না, এটা নিজের ভিতরে প্রথমে দেখা যে সমস্যাটা আমাদের ভিতরে আমরা সলভ করতে পারি কিনা। যাক, হি মে বিকাম dismissive, verbally abusive, passive aggressive, angry, cranky or even depressed. একজন পুরুষ এত কটা জিনিস হইতে পারে যদি তার ওই জায়গায় ঘাটতি হয়, ওই জায়গায় ঘাটতি হয়। এবং এই ফ্রাস্ট্রেশনটা, যত ফ্রাস্ট্রেশন আছে পৃথিবীতে, তার ভিতরে চূড়ান্ত একটা ফ্রাস্ট্রেশন। এটা মানে অনেক লেখালেখিতে আসবে, যে কোনো ভালো সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেন আপনারা, সে বলবে বাই। এরপরে বলতেছেন অব্লিগেশন, প্রথম অব্লিগেশনটা নিয়ে কথা বললেন, কিন্তু প্রথম অব্লিগেশনটা নিয়ে এতক্ষণ কথা বললেন, এবং এইটাই সবচেয়ে বড় অব্লিগেশন। দিস ইজ দ্য সোল রিজন ফর এ মুসলিম টু গেট ম্যারিড। সোজা কথা, সোল রিজন, একটা রিজন যদি হয় এটা, তারপরে অন্য কিছু, আমার মায়ের সেবা করবে, আমার ফ্যামিলিটাকে গুছায় রাখবে, আমার এগুলোর পরবর্তী কথা, আমাদের মুনাফিকি করার দরকার নেই। একটা রিজন যদি হয়, এটা হচ্ছে রিজন যে একজন পুরুষ কেন বিয়ে করবে আর একজন মেয়ে কেন বিয়ে বসবে আর কি। সোজা কথা, বিয়ে বসা বলি না আমরা, বিয়ে আজকে বলে বিয়ে করে মেয়েরাও, মেয়েরাও আজকাল বিয়ে করা বলে, কিন্তু আগে আমরা ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে বিয়ে করাটা মেয়েদের বেলায় বলতো না, মেয়েরা বিয়ে বসে আর ছেলেরা বিয়ে করে। যাই হোক, নেক্সট বলতেছে, নেক্সট অব্লিগেশন। এটা গেল, অনেক কথা বললেন, অনেক হাদিস, আমরা আরো ছিল হাদিস আমি পড়ি নেই, যাই হোক, কিন্তু সমস্যাগুলো কিন্তু বাস্তব। এখানে ম্যারিড কয়জন আছেন? 1 2 3 4, আমার জানা মতে আগে দেখে নেই, 5 জন, আর যদি কেউ থাকেন বললেন 6 জন, 6 জন ম্যারিড। আপনারা একদম আল্লাহকে সামনে রেখে বলেন তো, এগুলো সমস্যা না যা বলতেছেন? সমস্যা না? আপনি চুপ কেন? মাথাটা জোরে নাড়ান। হ্যাঁ, আপনি এবং আপনি, সমস্যা না এগুলো সমস্যা না? মাশাআল্লাহ, আমাদের ভাইরা অন্তত মুনাফিক না। ও আরেকজন তো, আপনারা তো আমি ধরি নাই, পিছনে গালে হাত দিয়ে বসে রয়েছে, সমস্যা না এগুলো? সমস্যা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা অন্তত মুনাফিক না। বলেন। জি, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাস্টে করেন, শেষ হইলে ইনশাল্লাহ। নেক্সট অ্যাপ্লিকেশনটা বলতেছে, এইটাও কিন্তু এইটা একটা মারাত্মক জিনিস। মারাত্মক জিনিস বলতে, এটা আমাদের দেশে আমরা বুঝি না অনেক সময়। এইটার জন্য একটা হাজবেন্ড চিরতরে একটা তার ওয়াইফকে যে ঘৃণা করবে, চিরতরে এই ঘৃণা নাও যেতে পারে। নেক্সট, এ ওম্যান ইজ নট সাপোজ টু লেট এনিওয়ান ইন হার হাউস দ্যাট হার হাজবেন্ড ডাজ নট অ্যাপ্রুভ অফ। হাজবেন্ড অ্যাপ্রুভ করে না এরকম কাউকে যেন ঘরে ঢুকতে না দেয়। এখানে আমি আমার একটা দিনী ভাইয়ের কথা জানি, সে আমাকে কমপ্লেন করছে যে তার ওয়াইফের ভাই, কিন্তু সে হলো একেবারে বাজে একটা ছেলে আর কি, মানে ইয়াবা মার্কা একটা ছেলে। সে চাইতো না এই লোকটা ঘরে আসুক, এবং তার ওয়াইফ তাকে না জানায় তাকে ঘরে ঢুকতে দিচ্ছে, এবং সে মানে she just burst into anger আর কি। আমাকে যে ল্যাঙ্গুয়েজে বলছে, মানে সে ডিভোর্স দিয়ে দিবে এরকম একটা পর্যায়ে চলে গেছে তার মেজাজটা আর কি। আমি তখন বুঝাইছি যে দেখেন, তার দিনের বুঝ নাই, সে জানে না জিনিসটা কত গর্হিত। এই যে দেখেন এখানে অব্লিগেশন, সে যেই হোক, তার ভাই, আপন ভাই,
মাহারাম সব ঠিক আছে, কিন্তু এই ছেলেটা কোন একটা রিজন বশত চায় না যে এই লোকটা তার ঘরে ঢুকুক, বুঝছেন না? একটা ওই যে ইয়াবা টানে মার্কা ক্যারেক্টার আর কি, ইয়াবা টানে বা নেয়, আগে তো খাইতো এখন টানে, তো এখন সে চায় না, বাস দ্যাটস ইট, চায় না, এখানে আপনার হয়ে যাওয়া উচিত। দিস ইজ নট এ লাইসেন্স ফর হিম টু বি টাইরেন্ট দো, যদিও এই লেখক বলতেন, যদিও কিন্তু আমরা বলতেছি না যে এটা তার লেগে একটা লাইসেন্স যে সে অত্যাচারী হয়ে যাবে, দুনিয়ার সবকিছু থেকে তারে ডিপ্রেভ করে যাবে, তা না, বাট প্রাথমিকভাবে তার অর্ডারটা আপনাকে মানতে হবে, এন্ড দেন ইউ ক্যান ডিসকাস যে আমার তো ভাই বা আমার তো এটা বা এই কারণ, তখন সে তার পয়েন্টটা বলবে যে আমি কেন চাই না, আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। অত ইসে না, আমার নিজেরই ফ্যামিলিতে হয়েছে, আমার ওয়াইফ আমার আপন ভাই, এটা যদিও দলিল হয়ে যায়, কিন্তু যাই হোক সেই ভাই তো ফিরে আসছে আল্লাহর দিনে। আমার আপন ভাই যখন নামাজ পড়তো না, তখন তাকে আমাদের বাসায় আসতে নিষেধ করছে, আমার থার্ড ভাইটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ফিরায় নিয়ে আসছেন, সে নামাজ পড়ে, আলামিন মসজিদের মুসল্লি, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করবে ভাবতেছে, জাকাত দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সময় সে সেমি নাস্তিক বা কিছু একটা হয়েছিল তার আর কি, বুঝছেন না, হয় না মানুষের লাইফের ফেজ। আমার ওয়াইফকে তার নিষেধ করে দিয়েছে যে তুমি বাসায় আসবে না, আমি না থাকা অবস্থায় আর কি, কারণ তার তো ভাতিজা ভাতিজি আছে, আমার ছেলে আমার মেয়ে আছে না, আপন ভাতিজা আপন ভাতিজি, তারা তো তার জন্য মাহরাম, মানে তারা চাচা ভাতিজা, বুঝছেন না, কিন্তু তার সংস্পর্শে আমার বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমার ওয়াইফ না করছে তুমি আমার বাসায় আসবে। আমার ওয়াইফ না করছে আমি না করার আগে, ধরেন এখানে আমার ওয়াইফ না করেন, আমি না করছি, এবং ভাইটা আমার না, তার ভাই, তার নাস্তিক ভাই ধরেন, তো সে তো এটা বুঝবে না আমি কেন না করছি, অবশ্যই তার বোঝা উচিত এবং রেসপেক্ট করা উচিত, এই কথাটাই বলতেছেন। There are plenty of hadiths that warn men against being tyrants. যদিও আমরা বলতেছি না যে এটা তার অত্যাচারী হওয়ার লাইসেন্স, কারণ অত্যাচারী না হওয়ার এগেনস্টে অনেক হাদিস আছে যেগুলো আমাদেরকে মেয়েদের উপর অত্যাচার করতে না করে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটাতেই বিদায় হয়ে যাওয়ার সময় বলছেন যে তারা তোমাদের ক্যাপটিভের মতো, ক্যাপটিভ মানে কৃতদাসীর মতো, তাদের প্রতি কাইন্ড থাকো। কারণ এই কৃতদাসী বলার কিন্তু মেইন রিজন হচ্ছে এই নিয়মটা যে আপনার অনুমতি ছাড়া সে কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না, এবং আপনার অনুমতি ছাড়া সে ঘরের বাইরে যাইতে পারে না। এই দুইটা যদি আপনি ভালো করে একটু চিন্তা করে দেখেন, তাহলে সে কিন্তু আসলে কৃতদাসী ইন এ সেন্স। তখন কি আপনাকে কাইন্ড হইতে বলছেন আল্লাহ রাসূল, তখন কাইন্ড হইতে বলছেন যে আনডিউ আপনি করবেন না, তার বাবা তার ভাই যাদেরকে দেখলে তার মনটা ভালো লাগবে এবং যাদেরকে দেখা আল্লাহ জায়েজ করছেন, তাদের থেকে আপনি তাদেরকে অহেতুক ডিপ্রাইভ করবেন না, যদি এরকম ক্লজ না থাকে যে ড্রাগ অ্যাডিক্ট অথবা ভার্চুয়ালি কাফের আর কি, নামাজ পড়ে না, সে আসলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, এইরকম যদি ক্লজ না থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে ডিপ্রাইভ করবেন না। বাইরে যাওয়ার ব্যাপারটাও তাই, তার বাপের বাড়িতে সে যদি যায় এবং সেখানে যদি কুফর শিরকের রিস্ক না থাকে, ধরেন নর্মাল আর কি, ইভেন আমাদের দেশের ধরেন এখানে যারা ভাইরা আছে যারা ম্যারিড, তাদের অনেকেরই হয়তো দেখা যাবে যে শ্বশুর বাড়িটা ওইরকম প্র্যাকটিসিং না, কিন্তু এই মেয়ে যদি যায়, মানে ওয়াইফ যদি যায়, সে যদি নিজে পর্দার ভিতর থাকে, তার বাবা মা ভাই বোনের সাথে দেখা করে সে সেফলি ফিরে আসতে পারবে, কোনো সমস্যা হবে না তার, সেই ক্ষেত্রে ইউ শুড নট বার হার। বিকজ মেয়েদের বাপের বাড়ির প্রতি যে একটা, আমাদের দেশে বিশেষ করে আপনি দেখবেন যে আমি কোনো এক্সেপশন পাই নাই, যত প্রোগ্রেসিভই হোক, যত আউটগোয়িং মেয়ে হোক, বিয়ে যখন হয় তখন সে ফিল করে যে তাকে আপরুটেড করা হলো, তার শেকড়টা টেনে উঠায় নিয়ে, বুঝছেন না? এখন শিকড় ওঠায়, একটা বড় গাছ যখন শিকড় উঠায় নেন আপনি, সেই গাছটার কিন্তু ক্ষতি হয়, এবং গাছ কিন্তু অনেক সময় টানে উঠায় নিয়ে আরেকখানে পুতলে নাও বাঁচতে পারে। এখনকার দিন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেয়ার আর স্টোরিজ আগের দিনের, যে একটা মেয়ে বাপের বাড়ি থেকে তাকে আপলোড করার পরে সে কমপ্লিটলি মেন্টালি কলাপস করছে শ্বশুর বাড়িতে গিয়ে, এটাও হয়েছে। তখনকার দিনে তো আনফ্রেন্ডলি শ্বশুর বাড়ি হইতো, আগের দিনের গল্প শুনছেন না, মানে দিনের বেলায় হাজব্যান্ডের সাথে কোনো দেখা দেখি নেই। এটা আমি ওই দিন কাদের সিদ্দিকের একটা লেখা আবার পড়লাম, বেশ মজা লাগলো। কাদের সিদ্দিক লিখেছে হুমায়ুন আহমেদের মায়ের লেখা, হুমায়ুন আহমেদের বাপের সাথে তার যখন বিয়ে হয়েছিল তখন তারা দিনের বেলায় একজন আরেকজনের সাথে কথা বলতে পারতো না। এটা কিন্তু আমাদের আগের যুগে ছিল। আমার আম্মার ফুফু তার গল্প বলতো যে উনি খুব ছিলেন, দারোগা মার্কা ছিলেন, তো ওনার ছেলে আর ছেলের বউ দিনের বেলায় নো মিটিং, বুঝছেন না? দিনের বেলায় তারা ওই পাশের ঘরে হাজবেন্ড আছে, এই ঘরে ওয়াইফ আছে, ওই আগের দিনের ওই পার্টিশন গুলোর নিচে দিয়ে ফাঁক থাকতো, ওই ফাঁক দিয়ে নিচে দিয়ে ভাত আর পানির গ্লাস টাস এগুলো পাঠাইতো, রাত্রে বাতি নিবার পরে তারপরে হাজবেন্ড ওয়াইফ টুগেদার, বুঝছেন? সারপ্রাইজ হয় না, ওয়াইফ যদি একদিন, মানে ওয়াইফকে যদি হাজবেন্ড রাস্তায় দেখে না চিনে, অবাক হওয়ার কিছু নেই, বুঝছে? মানে এইরকম একটা সিচুয়েশন আর কি, নজবিল্লাহ বলতেছি, কথার কথা আর কি, এরকম একটা সিচুয়েশন ছিল আগে।
আমাদেরই আমাদের আম্মার ফুফাতো ভাই মানে কি আমাদের আম্মা জেনারেশন। তো সেইখানে একটা মেয়েকে যখন উঠায় নিয়ে আসে সে কিন্তু খুব আপরুটেড ফিল করে এবং তার একটা ন্যাচারাল এফিনিটি থাকতে পারে কখন বাপের বাড়ি যাব। আগের দিনে আমার মনে আছে আমার আম্মারা বৎসরে একবার যেত নাই, আমাদের ছুটি বার্ষিক ছুটি যেটা 2 মাস 2.5 মাস থাকতাম আমরা সিলেট গিয়া, মানে আম্মার চেহারাটাই চেঞ্জ হয়ে যেত। এখানে তো আম্মা শাশুড়ির কাছে থাকতো না, এখানে আমরা তো ঢাকায় আব্বা আম্মার সাথে ফ্যামিলি ছিল, আমার দাদি তো আবার সিলেটে আরেক জায়গায় থাকতেন। আম্মা যে শাশুড়ির জাতাকল থেকে বাইরে গেছে তা না, কিন্তু হাজব্যান্ডের জাতাকল থেকে তা না। বাট বাপের বাড়িতে যাব, ফার্স্ট কথা হলো আইল ডু নাথিং, আমি কিছু করব না। ফজর নামাজ পড়ে আবার শুভ 10টার সময় উঠবো, 11টার সময় উঠবো, 12টার সময় উঠবো দরকার। এই যে লিবার্টিটা, আমি কিছু করার নাই, আমার জন্য কেউ বৈশা নাই যে আমি চুলায় ভাত দিলে খাবে, আমি রানলে খাবে, আমি চা দিলে কি হবে, বা যা হয় আর কি। ঢাকায় রিল্যাক্স করতো একসাথে। আমার খালা আসতো কুলাউড়া স্টেশনে, ওনারা মৌলভীবাজার থেকে, আমার মা যেত ঢাকা থেকে, একই ইউজুয়ালি আর কি আমরা একসাথে মিলিত হয়ে বাড়িতে যেতাম এবং দেখতেন তাদের মুডটা আর কি একটু রিল্যাক্সিং মুড। তো এই যে এইটা, এইখান থেকে আপনি যদি কোনো কারণ ছাড়া একটা মেয়েকে ডিপ্রাইভ করেন, আপনাকে স্যাডিস্টই বলতে হবে, তখন উচিত না এটা করা। ভ্যালিড একটা রিজন যদি থাকে, যেটা থাকতে পারে, যে ধরেন আপনার শ্বশুর সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক, তার বাসায় সবসময় সিনেমার লোক আসে যাওয়া করে, এটা আপনি পছন্দ নাই করতে পারেন, আপনার ওয়াইফের জন্য না করতে পারেন, আপনার বাচ্চাদের জন্য না করতে পারেন, এটা হলো এক্সেপশন। কিন্তু ইউজুয়াল ধরেন চালু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট রাফাদানি না বা আহলে হাদিস না, ধরেন মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাবির নিচে হাত দিয়ে পড়ে, আল্লাহ মানে, জাহান্নাম জান্নাত মানে, এরকম ফ্যামিলি। মেয়ে ওখানে গেলে বলে না যে যাও দুলাভাইয়ের একটু চা দিয়ে আসো, এটাও বলে না। এরকম ফ্যামিলিতে যাইতে দিতে কোনো সমস্যার কথা না। তার যদি একটু আনন্দ হয়, তার যদি এই যে আনন্দটা, এটা কিন্তু আবার অন্য কিছু দিয়ে হবে না। এটা আপনি মুক্তবায়ু রাজেন্দ্রপুরে নিয়ে সেবন করে আনলে হবে না, কারণ এটা হলো আরেকটা আলাদা জিনিস, এটা বোঝার ব্যাপার আছে। তো এইভাবে কাইন্ড হওয়ার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, আমরাও ইনশাল্লাহ কাইন্ড হব এবং আমরা তাদের জন্য কঠিন করে দিব না, জাস্ট বিকজ আমাদের রাইট আছে। আমাদের কিন্তু রাইট আছে, আমরা বলতে পারি ছেলেরা যে তুমি বাবার বাড়ি যাইবে না, আমার পছন্দ না, বলতে পারি, এই রাইট আছে আমাদের। কিন্তু অহেতুক আমরা এটা বলে তাদের জন্য এই করবো না, আনকাইন্ড হব না, এটা যাই হোক। এরপরে পয়েন্ট, men were given the responsibility to maintain and protect the household and everyone in it. হাউসহোল্ড, ঘরের যা কিছু, এগুলোকে মেনটেন আর প্রোটেক্ট, দুইটা কথা বললেন। মেনটেন করা, প্রোটেক্ট করা। খরচ করাটা আজকে আমরা মনে করি এটা কি ব্যাপার, এটা মেটেরিয়াল একটা জিনিস না, এটা অনেক বড় জিনিস। কারোর জন্য আপনি স্পেন্ড করতেছেন, তার ভরণ পোষণ করতেছেন, এটা অনেক বড় একটা জিনিস। যে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা আপনারা জানেন সবাই, এক লোক এসে কমপ্লেন করছে যে আমার বাবা তো আমার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, আমি একখানে গচ্ছিত রাখছিলাম টাকা, ড্রয়ারে হোক, কালমারিতে হোক, পকেটে হোক, আমার বাবা চুরি করে নিয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলেছেন এটা চুরি না, ডোন্ট সে চুরি। তোমার বাবা যদি নিয়ে থাকে এটা চুরি না, তুমিও তোমার বাপের, তোমার সম্পদও তোমার বাপের। এটা একটা দলিল যে বাপকে ছেলের কাছে পারমিশন নিতে হবে না তার পয়সা নিতে হবে। কিন্তু ভাইস ভার্সা ইজ নট ট্রু। ছেলেকে বাপের থেকে যদি, ছেলে যদি বাপের না বলে না, এটা চুরি হবে। কিন্তু বাপ যদি ছেলেকে না বলে তার সম্পদ থেকে কিছু না, এটা চুরি হবে না। কেন? এই জিনিসটা কিন্তু একটা কারণে, যে আপনার এটা কিন্তু মায়ের বেলায় বলেন নাই আল্লাহ রাসূল, কারণ বাপ স্পেন্ড করছে তার উপরে, বাপ তার উপরে স্পেন্ড করছে, তার জন্য স্পেন্ড করছে। এই জন্য টাকা পয়সার রাইটটা বাপের বেশি ছেলে মেয়ের উপর, আর সময়ের রাইটটা মায়ের বেশি। সময় পাওয়ার রাইট, সেবা পাওয়ার রাইট, পা টিপা, হাত টিপা, গোসল করানো, চুল আঁচড়ানো, এই সমস্ত রাইট গুলো মায়ের বেশি। সেবা পাওয়ার রাইট আর টাকা পয়সা পাওয়ার রাইট বা মানে আর্থিকভাবে পাওয়ার রাইট হচ্ছে বাপের বেশি। যাই হোক, if a man sees that someone who visits his wife is starting trouble in his household or leading his wife into sin and transgression, এই জাস্ট এখন হয়তো হয় না, 20, 30, 40, 50 বছর আগে গ্রাম অঞ্চলে দেখবেন ধর্মের ভাই এখনো আছে না, ধর্মের ভাই আসতেছে, মুরগি জবাই করে তারা খাওয়াইতেছে, ধর্মের বোন, হাজবেন্ড হয়তো বাড়িতে নাই, হাজবেন্ডের কোনো পারমিশনও নাই সেটা। এই সমস্ত জিনিসগুলো হলো মানে বিকৃত বদমাইশি। ওই যে বললাম যে আপনার এক্স ফ্যাক্টর আপনি অন্যান্য জায়গা থেকে আহরণ করেন, আপনার নিজের জায়গায় হয় না দেখে অন্য জায়গা থেকে কালেক্ট করেন। প্যারামেট্রিক ইকুয়েশনের কথা বললাম না, এক্স ফ্যাক্টর, কথাটা শুনতে ভাল লাগে, হাসিটা দেখতে ভাল লাগে, চুলটা দেখতে ভাল লাগে, চাহনিটা দেখতে ভাল লাগে, আলটিমেট কিছু না হলে এগুলোতে একটা ভাল লাগা হয়, দুধের সাথে গলে মেটে, এক্স ফ্যাক্টর। ওইটা আপনি ওই ধর্মের ভাই আর ধর্মের বোন সম্পর্কের ভিতর দিয়ে ফুলফিল করতেছেন আর। তো এটা বলতেছেন যে সে যদি মনে করে যে কেউ এরকম আসে, দেন ইট ইজ হিজ রাইট টু টেল হিজ ওয়াইফ
নট টু অ্যালাউ দিস পারসন ইন দ্য হাউস। এটা তার রাইট আছে, ওয়াইফকে বলবে যে একে বাসায় ঢুকতে দিবা না। অ্যান্ড দ্য ওয়াইফ মাস্ট ওবে দ্যাট ডিমান্ড, এবং ওয়াইফের সে ডিমান্ড অবশ্যই মানতে হবে। অ্যান্ড ইট কুড বি সামটাইম ওয়াইফস আপন ভাই, যেটা আমরা একটু আগে উদাহরণ দিলাম। ইট কুড বি ওয়াইফস বাপ ইভেন। অনেক বাপ আছে না, উল্টা পাল্টা বাপ আছে না, আইসে বলে কি এই বাসাটারে দুর্গ বানায় রাখছে, খোল জানলা সব পর্দা খোল, টেলিভিশনটা ছাড়তো দেখি, আজকে ঈশান তারানা হালিমের নাটক আছে। কেন তারানা হালিমের নাটক করে নাকি এখনো? করেন না? এখন মন্ত্রী, সরি, নাটক করতে না উনি, এখন করেন না? না, আহা, মানে বাপ দেখতে চাইতে, সেটা তো ভালো একটা কথা কইলাম। উনি পপুলার, বাপদের ওই লেভেলে পপুলার, সেটা ভালো কথা, খারাপ কথা কইলাম নাকি। আমি ধরেন একটা পপুলার নায়িকা খুঁজতে গিয়ে ওনারই পয়লা খুঁজলাম, তাতে কি এটা অনার না? ওনার জন্য তো এটা অনার, আমার জন্য অনার না, ওনার জন্য অনার না। তাহলে আপনি মাইন্ড করেন কেন? আমি একটা পপুলার নায়িকা খুঁজতে গিয়া, উনি তো আমাদের জেনারেশনের, ওনার নামটা আমার মুখে পয়লা আসলো, তো এটা ওনার জন্য অনার না। আমি মানে উল্টা দিকে আসাদুজ্জামান নূর বলতেছিলাম, তো বলে চিন্তা করলাম যে বাপে তো আর ওইটা দেখতে চাবে না, বাপে দেখলে তারানা হালিমি দেখতে চাবে, এই জন্য তারানা হালিমের নামটা দিলাম। যাই হোক, এখন এরকম বাপও আছে, এরকম বাপও আছে আমাদের সোসাইটিতে, আমাদের ভাই বোনদের ভিতরে আছে, আমাদের দিনী ভাই যারা এখানে আসেন তাদের ভিতরে আছে এরকম বাপ, যে আইসা মেয়েরে বলতেছে কি তোরা মানে সবকিছু ছেড়ে দিয়েছিস, সব বেশি বেশি সব, বুঝছেন না, তালেবান হয়ে গেছিস, নাইলে আরেকটা কিছু হয়ে গেছিস, এরকম ভাবে বলে, জামাত হয়ে গেছিস বা শিবির হয়ে গেছিস, মেয়েরে বাপ বলতেছে যে ওপেন আপ। তো এরকম বাপও থাকতে পারে যার ব্যাপারে হাজব্যান্ডের রিজার্ভেশন থাকতে পারে, যে আমার এই বাসায় তোমার বাপ আসবে না, বা সে এসে আমার বাচ্চাদের সাথে গপ্প করবে না, বা সে এসে আমাদের এখানে ইন্টারফেয়ার করবে না, বা তার মতামত গুলাকে ইম্পোজ করবে না, এটা হইতে পারে। গেল, দ্য ওয়ামেন মাস্ট অলসো প্রোটেক্ট হার হাজব্যান্ডস ওয়েলথ। এরপরের অব্লিগেশন, ওয়াইফের অব্লিগেশন চলতেছে এখন, হাজব্যান্ডের সম্পদটা প্রোটেক্ট করবে। প্রোটেক্ট করা মানে খালি চুরি না, ওয়েস্ট হবে না, এটাও একটা ব্যাপার। কিন্তু আমি অনেক সময় দেখি অনেক বোনরা এই দিকটা খেয়াল করেন না, নিজেরাও ওয়েস্ট করেন এবং ওয়েস্ট হইতে দেন, ওয়েস্ট করেন এবং ওয়েস্ট হইতে দেন। আমরা কিন্তু এমন একটা জায়গা থেকে আসছি, এমন একটা কালচার থেকে আসছি, যেখানে আমাদেরকে বলা হয়েছে বা বলা হয় ইসলামে, একটা ভাত পড়ে গেলে ওটা তুলে খান, আপনি একটা খাবার পড়ে গেলে ওটা তুলে খান, এনকারেজ করা হয় না? আমরা ওই জায়গা থেকে আসছি। আমরা ব্রিটিশ রাজতন্ত্রের শিক্ষায় শিক্ষিত হব না ইনশাল্লাহ। ব্রিটিশ রাজতন্ত্রের এটিকেট ম্যানারের ভিতর রাজ পরিবারের হচ্ছে যে আপনি খাবারটা জাস্ট ছুবেন, বাকিটা রেখে দিবেন, তাইলে বোঝা গেল আপনি মানে অভিজাত এবং আপনি খাইছেন জীবনে, আপনি স্টারভিং না, আপনি না আর কি, মানে কি বলে, ভুকা না, বা আপনি ফকির না। এটা হলো রাখা। এটা আমি তো জানতাম না, এটা মানে একটা অনেক, যখন আমি জাহেলি যুগে মুভি দেখতাম তখন একটা মুভি ছিল যে ওই একজন রাজা, উঠবি রাজাকে এটিকেট শেখানো হচ্ছে, তো তার ভিতরে একটা দেখানো, মানে সে আসলে আমেরিকান একটা লোক, সারা জীবন বার্গার টার্গার বড় বড় জিনিস খেয়ে বড় হয়েছে, তো তার ভিতরে ওইটাই কাজ করে। তো সে তো টেবিল হেডে বসছে, সব ইউরোপিয়ান রাজা প্রিন্স সব বসে আছে, ও তো এরকম ঘাপস গুপস করে রান ধরে খাইতেছে, সবাই দেখে চুপ করে গেছে, বুঝছেন, সব টেবিল চুপ। ও তখন এরকম থাকে, হোয়াটস রং উইথ মি, মানে সে চিন্তা করতেছে, বোঝা গেল যে সে খাইতেছে এটাই রং, খাবার টেবিলে বসে খাইতেছে এটাই তার পাপ। বাকিরা কি করলো, জাস্ট একটু টাচ করে বাকিটা ফালাই গেল, নষ্ট করে গেল। আমরা সেই ফিলোসফিতে বিশ্বাস করি না, বরং আমরা একটা ভাতকেও এমনি অহৈতুক ফেলবো না, সেরকমই সে। তো সেটা হলো যে হাজব্যান্ডের যাতে ওয়েস্টেজ না হয়, হাজব্যান্ডের ওয়েলথ এবং অনার, দুইটা জিনিস কিন্তু, অনার। দ্যাট ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট। ঘরের কথাগুলা, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, নিজেদের দাম্পত্য জীবনের কথাগুলা অ্যাজ মাচ এজ পসিবল প্রাইভেট এবং সিক্রেট রাখবেন, বাইরে বলবেন না, অ্যাজ মাচ এজ পসিবল। এইটাই কিন্তু প্রোটেক্টিং অনারের একটা বড় অংশ। যদি কখনো বলেনও বাইরে, শুধুমাত্র বেনিফিটের জন্য এবং শরী বেনিফিট, আল্লাহ প্রদত্ত বেনিফিটের জন্য বলবেন। সেটা কি, ধরেন একজন আলেমের কাছে আপনি কাউন্সিলিং এর জন্য বললেন, যে সেই আমানাটা রক্ষা করতে পারবে, যে ওইটা বলে বেড়াবে না বাইরে গিয়ে যে আরে জানো নাকি অমুকের বউয়ে তো অমুকের সম্বন্ধে এইটা বলছে, বা অমুকের হাজবেন্ডে তো অমুকের সম্বন্ধে এইটা বলছে না। এইটা কিন্তু দাম্পত্য সম্পর্কে চির ধরার একটা মেইন রিজন। এবং আমি দেখছি যে কটা ফ্যামিলিকে আমি চিনি যারা দীর্ঘ সময় একসাথে সুন্দরভাবে জীবনযাপন করছেন উইদাউট এনি বড় হিচ, হাজব্যান্ড ওয়াইফ, তাদের ভিতর এই অংশটা
মানে অপরিহার্যভাবে ছিল যে তারা কখনো তাদের ওয়াইফের নামে খারাপ কিছু বা সমালোচনামূলক কিছু বাইরে বলেন নাই, অথবা হাজবেন্ডের নামে বলেন নাই। এটা একদম পরীক্ষিত, কখনোই বলেন নাই তারা ওটা ওপেন ফর ডিসকাশনই মনে করেন। এটা প্রাইভেট, এটা পাবলিক না, সোজা কথা। ইটস নট ওপেন ফর ডিসকাশন, শেষ। কেউ কখনো বলতে চাইলেও তারা এই করেননি। যাই হোক, এটা মনে রাখার ব্যাপার। এটা কিন্তু দুই পক্ষে মনে রাখার ব্যাপার। হাজবেন্ডের পক্ষে মনে রাখার ব্যাপার। হইতে পারে আমাদের ওয়াইফের সবকিছু আমাদের পছন্দ না, একদম সে পারফেক্ট না, মিস বা মিস্ট্রেস পারফেক্ট না আর কি, কিন্তু আমরা সেটা কন্টেন করব এক্সেপ্ট যেখানে বেনিফিট আছে। একটা ডাক্তারের কাছে আমরা কখনো যাইতে পারি, একটা ডেফিসিয়েন্সি ধরা পড়লো একটা হাজবেন্ড অথবা ওয়াইফের কাছে, ধরেন ওয়াইফ কনসিভ করতে পারে না, কথা আল্লাহর তরফ থেকে এটা তারই, এটা ডাক্তারি কোনো ট্রিটমেন্ট আছে কিনা আমরা একটা ডাক্তার কনসাল্ট করতেই পারি, ফার্টিলিটির যারা ডাক্তার আছেন বা অন্য ডাক্তার আছে কনসাল্ট করতেই পারি, কিন্তু এটা আমি বলে বেড়াবো না দুনিয়ায়, বুঝছেন? আরে আমার ওয়াইফ একটা বিয়ে করলাম, সবাই বাচ্চা কাচ্চার মুখ দেখতে চায়, এর কোনো বেনিফিট নাই। কিন্তু এটা শুধু আপনার সম্পর্ককে ড্যামেজ করবে, বরং আপনি তাকে এই জিনিস থেকে প্রোটেক্ট করে রাখবেন। যখন সেটা দাওয়াতে গেছে, যখন সেটা বিয়েতে গেছে, মানে ইসলামী এনভায়রনমেন্টে এসে গেছে, অন্য মহিলারা আছে, হয়তো মহিলারা আমাদের গুলো অভ্যাসে পরিণত হয়, পুলিং লেগস যেটা বলি, কি আপা আপনার তো বিয়ের অনেকদিন হইলো, মানে আপনি তাকে প্রোটেক্ট করে রাখবেন, দরকার ওখানে যেতে দিবেন না। এরকম কথা শুনে আসছে, সে বলছে তুমি আমার পাঠাইলা তোমার বন্ধুর ওই ইসে গেলাম আমি, আমার তো পয়লাই সবাই সামনে এমন ভাবে জিজ্ঞেস করলো, আমি খুব এম্বারাস হয়েছি। আপনি বলেন তোমার এখানে যাওয়ার দরকার নেই, তুমি ওখানে যাবা না, এইভাবে আপনি তাকে প্রোটেক্ট করবেন এবং এটাকে কন্টেন করে রাখবেন। হ্যাঁ, ডাক্তারের কাছে বলবেন এলাজ হিসাবে, কাউন্সেলিং হিসাবে, এটা বেনিফিটের জন্য বলবেন, একজন আলেমের কাছে বলবেন বেনিফিটের জন্য বলবেন, যদি কোনো থাকে, কিন্তু এগুলো বাইরে বলে বেড়াবেন না। আমরা আজকের জন্য শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা আজকে যেখানে শেষ করলাম এখান থেকে আগামী দিন অনওয়ার্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।